আপনি ঠিক করে ফেলেছেন যে আপনি হায়ার স্টাডি করতে চান আমেরিকাতে এবং এর জন্য আপনি প্রিপারেশন নেবেন, জিআরই টোফেল পরীক্ষা দেবেন এবং সেই স্কোরগুলো আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাবেন। কোন ইউনিভার্সিটিতে পাঠাবেন সেই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করাটা কিছুটা জটিল ব্যাপার। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আমেরিকাতে সত্যি কথা হচ্ছে 4,000 মতান্তরে আরও বেশি ইউনিভার্সিটি আছে। এই 4,000-এর মধ্যে থেকে আপনার সুযোগ সুবিধা মতো 5-6টা ইউনিভার্সিটি সিলেক্ট করা আসলে খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতোই। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এতগুলো ইউনিভার্সিটিতে ঘুরতে হবে না, আপনার সার্চটা অনেক ইজি হয়ে যাবে। যেমন আপনি যদি ফরেস্ট্রিতে গ্র্যাজুয়েট স্টাডি করতে চান তাহলে 50টার প্রত্যেকটা স্টেটে একটা বা দুটো করে স্কুল থাকতে পারে। যেমন আরকানসাস স্টেটের জন্য ইউনিভার্সিটি অফ আরকানসা এট মন্টিসেলো। And if you're in engineering or something like that, there are literally thousands of universities. অনেকে র্যাঙ্কিং নিয়ে খুব বেশি মাথা ঘামায়, আমরা বলবো র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামানোর তেমন কোনো প্রয়োজনই নেই। যেখানে আপনার সাবজেক্ট আছে, যেখানে ভালো রিসার্চ হচ্ছে, সেটার র্যাঙ্কিং যেরকমই হোক না কেন সেখানেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ এখানকার র্যাঙ্কিংগুলো হয় আসলে ইউনিভার্সিটি বেসড, যেমন হার্ভার্ড, এমআইটি এগুলো 1 থেকে 10-এর মধ্যে থাকে। কিন্তু তার মানে তো আসলে এই না যে হার্ভার্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টই 1 থেকে 10-এর মধ্যে থাকবে, অথবা এমআইটির প্রত্যেকটা ডিপার্টমেন্টই পৃথিবীর সবচেয়ে ভালো রিসার্চ করছে, এমন তো না। এমনও হতে পারে যে 200তম ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে যেই রিসার্চটা হচ্ছে সেটা হয়তো বা 31তম ইউনিভার্সিটি ফার্মাসি ডিপার্টমেন্টে হচ্ছে না। সেহেতু আপনার জন্য উচিত হবে সেই 200তম ইউনিভার্সিটিটাতেই অ্যাপ্লাই করা। আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তাদের জন্য আসলে 60-70 থেকে শুরু করে 300-400 পর্যন্ত ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করাই উত্তম। সেখানেই আমাদের চান্স বেশি এবং সেগুলো এক একটা রিনাউন্ড ইউনিভার্সিটি। Be realistic, most students, they try to go for universities that are really highly ranked, really renowned. Everybody would like to study in Harvard, but the reality is not everybody will get a chance to study in Harvard. So be realistic. Be realistic in terms of your own ability, your GRE scores. Based on all of that, select universities that realistically you could get into. Okay, and that's really the key. Is being realistic in your expectations. Otherwise, remember, the higher ranked the school is, the more the competition, the harder the competition. You would compete with a lot more students, and it would be almost impossible to get any kind of graduate research assistantship unless you are outstanding. আপনি সেখানেই অ্যাপ্লাই করবেন যেখানে আপনার জন্য ফান্ডিং আছে, যেখানে অ্যাপ্লাই করলে আপনাকে অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হবে। কোন ইউনিভার্সিটিতে আপনার ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্টশিপ আছে সেই জিনিসটা যদি আপনি কোনো মতে বের করতে পারেন তাহলে ছক্কা। এটা খুঁজে বের করার জন্য কিছু ভালো উপায় আছে, যেমন তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কোনো সিনিয়র যদি এর আগে আমেরিকাতে কোনো ইউনিভার্সিটিতে এসে থাকে তাহলে আমি আপনাকে পাইলাম বলে ঝাঁপায় পড়ুন। এরপর ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার ডিপার্টমেন্টে কোনো অ্যাসিস্ট্যান্টশিপ আছে কিনা। উনি এটা জানার কথা খুব স্বাভাবিকভাবেই, কারণ উনি যেহেতু ওই ডিপার্টমেন্টে আছেন, কোন স্যারের কাছে ফান্ডিং আছে, কোন স্যার অ্যাসিস্ট্যান্ট নেবে, এটা ওনার জানার কথা। এবং যদি, যেমন আমি এখন এখানে আছি, আমার কোনো ডিপার্টমেন্টের ছোট ভাই যদি আমাকে বা ছোট বোন যদি আমাকে যদি জানতে চায় আমার কাছে যে আপনার ডিপার্টমেন্টের কারো কাছে আছে কিনা, আই উইল বি রিয়েলি হ্যাপি টু হেল্প। যদি আপনার সিনিয়র আপনাকে জানায় যে হ্যাঁ অমুক প্রফেসরের কাছে একটা ফান্ডিং আছে, তাহলে আপনি তার কাছে ইমেল করবেন। ইমেল করে আপনার ক্রিডেন্সিয়ালসের কথা ব্যাপারে জানাবেন, আপনার ইন্টারেস্ট শো করবেন এবং তাকে বলবেন যে তাকে রিকোয়েস্ট করবেন এটা জানানোর জন্য যে সে যদি কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিতে রাজি থাকে তাহলে সে যাতে আপনাকে জানায়। আপনি জিআরই দিচ্ছেন, টোফেল দিচ্ছেন, আপনি আপনার স্কোর সেই ইউনিভার্সিটিতে পাঠাতে চান, অ্যাপ্লাই করতে চান, এটা তাকে জানান। You are effectively applying for a job, and that comes automatically. That should give you some ideas of what you should or shouldn't do. Okay, for example, try to appear that you are a go-getter. You want to do well, you want to work well, you want to work hard. That's what we're looking for. We're looking for somebody who would basically work very hard for however many years it takes to finish a degree, typically 2 years for a master's or 3 years for a PhD. Graduate research assistantship is not a scholarship. Think of it more like a job. When you're talking to professors, if you haven't taken the GRE yet,
a complete no-no would be try to take a shortcut and ask the professor if you could get into the university without taking a GRE. You know, think about what it is telling to that professor, right? You're applying for a job and you're asking your potential employer if you could take a shortcut, right? That doesn't bode well for a potential applicant for a job, and obviously that turns us off as professors, right? We probably will not be interested in you any longer. Okay? So try to avoid those kinds of situations. একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে আমেরিকার টিচারদের কিন্তু রেসপন্সিবিলিটি ভাগ করা থাকে। যেমন তাদের টিচিং রেসপন্সিবিলিটি 40%, রিসার্চ রেসপন্সিবিলিটি 60%, অথবা উল্টোটা ভাইস ভার্সা, রিসার্চ রেসপন্সিবিলিটি 40%, টিচিং 60%। কেউ কেউ এমনও থাকে যাদের রিসার্চ রেসপন্সিবিলিটি 0, যাদের শুধু টিচিং রেসপন্সিবিলিটি থাকে। তারা তো কখনোই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে না। তাকে ইমেল করে তাকে বিরক্ত করারও কোনো মানে হয় না, আবার তাকে ইমেল করে রিপ্লাই না পেয়ে হতাশ হওয়ারও কোনো মানে হয় না। যদি দেখেন যে গত 15 বছরে তার কোনো পাবলিকেশন নেই, তার মানে হচ্ছে সে আসলে এখন আর কোনো রিসার্চ করছে না, এবং তার কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টেরও প্রয়োজন নেই। Remember, these are competitive, right? So there is a good chance that you would hear no from some universities, and that's fine. But that is, you know, as long as you apply to a few schools and keep good communication with these professors, there should be, if you have done well in GRE and have good credentials, you should be able to get into a school somewhere, right? So but don't be discouraged if you hear a lot of no's. That's fine. There are a lot of universities in the US, especially depending on what area you're in. ইন্টারনেটে বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন ধরনের লিস্ট পাওয়া যায়, যেমন কোন কোন ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স আছে, এই ধরনের ডিটেলস লিস্টও পাওয়া যায়। অথবা কোন কোন ইউনিভার্সিটিতে ফার্মাসি আছে, এই ধরনের লিস্ট পাওয়া যায়। আপনি সেসব লিস্ট ধরে শুরু করুন ফ্যাকাল্টিকে ইমেল পাঠানোর জন্য। অনেকে ওয়েবসাইটে গিয়ে একটু ধরা খায়, কারণ ওয়েবসাইটগুলো সবসময় একই ধরনের নীতি ফলো করে না। তবে কিছু বেসিক রুলস আছে যেগুলো ফলো করলে আপনি আপনার ডিপার্টমেন্ট এবং আপনার ডিপার্টমেন্টে যেসব ফ্যাকাল্টি আছে সেসব ফ্যাকাল্টির লিস্ট আপনি পেয়ে যেতে পারেন। আসুন আমরা সেই প্রসেসটা একটু দেখি। আসুন আমরা গুগলের জাদুকরী ক্ষমতার সাথে আরেকবার পরিচিত হই। মাত্র 3-4টি শব্দের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কুলে পৌঁছে যেতে পারেন। যেমন প্রথম শব্দটাই হচ্ছে ইউনিভার্সিটি, পরের শব্দটাই হচ্ছে যে কোনো একটা স্টেটের নাম, মনে করেন লুইজিয়ানা, আরকানসা, ফ্লোরিডা, আমি আপাতত লুইজিয়ানা লিখছি। এবং 3 নম্বর শব্দটাই হচ্ছে আপনি যে সাবজেক্টে গ্র্যাজুয়েট স্টাডি করতে চান। আপনি যদি ফরেস্ট্রিতে গ্র্যাজুয়েট স্টাডি করতে চান তাহলে আপনি লিখবেন ইউনিভার্সিটি, একটা স্টেটের নাম, এবং ফরেস্ট্রি। তাহলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্কুল অফ ফরেস্ট্রি আছে। অথবা আপনি যদি ফার্মাসিতে গ্র্যাজুয়েট স্টাডি করতে চান তাহলে জাস্ট এখানে লিখবেন ফার্মাসি, এবং দেখবেন যে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা অ্যাট মনরোতে কলেজ অফ ফার্মাসি আছে। আপনি যদি অন্য কোনো স্টেটে ফরেস্ট্রি খুঁজতে চান, যেমন মনে করেন ইউনিভার্সিটি অফ আরকানসাতে আপনি যদি ফরেস্ট্রি খোঁজ করতে চান তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ, ইউনিভার্সিটি অফ আরকানসা অ্যাট মন্টিসেলোতে স্কুল অফ ফরেস্ট রিসোর্সেস আছে। আপনি সেখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি প্রথমেই যেটা খোঁজার চেষ্টা করবেন সেটা হচ্ছে পিপল। এই পিপলের ভিতরেই আপনার সব ফ্যাকাল্টিদের লিস্ট দেওয়া থাকবে, এবং প্রত্যেক ফ্যাকাল্টির সাথে তাদের ফিল্ড অফ এক্সপার্টিস দেওয়া থাকবে। যেমন কেউ ওয়াইল্ড লাইফ ইকোলজি নিয়ে কাজ করছে, কেউ ন্যাচারাল রিসোর্স ইকোনমিক্স নিয়ে কাজ করছে, কেউ ফরেস্ট ইকোনমিক্স অ্যান্ড পলিসি নিয়ে কাজ করছে। আপনার যে সাবজেক্টে রিসার্চ করার ইচ্ছা আপনি তাকে ইমেল করতে পারেন। ম্যাক্সিমাম ওয়েবসাইটেই ফ্যাকাল্টিদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। Once you have talked to a few professors, and maybe a few of them, 2 or 3 of them, has told you, okay, I do have an assistantship available, you should probably apply for it. You would be a good candidate and go ahead and apply. এবার আপনাকে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে। প্রত্যেক ইউনিভার্সিটিতে তাদের একজন গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকে যে এসব অ্যাডমিশনের ব্যাপারে হ্যান্ডেল করে। আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে তাকে একদম স্পেসিফিকভাবে জিজ্ঞেস করুন, যেমন গত বছর যারা অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছিল তাদের জিআরই টোফেল স্কোর কেমন ছিল, অথবা এই বছর কোনো ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্টশিপ আছে কিনা, অথবা অনার্সের কারিকুলামে কোন কোন কোর্স থাকা অবশ্যই প্রয়োজন ইত্যাদি। এটা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে জানা যায়। আপনি গুগল করতে পারেন ওই ইউনিভার্সিটির উইকি পেজের জন্য,
কিংবা ওই ইউনিভার্সিটির ওয়েব পেজে যেও চেক করে দেখতে পারেন যে কারেন্ট স্টুডেন্ট স্ট্যাটাস, যে কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে। তাদের কিছু কারেন্ট স্টুডেন্টকে ইমেল করে দেখতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতি বছর ওখানে ভর্তি হচ্ছে। এছাড়াও এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, প্রত্যেক ইউনিভার্সিটির অ্যাডমিশন কোঅর্ডিনেটর থাকে, তাদেরকে আপনারা ইমেল করে দেখতে পারেন আপনাদের প্রোফাইল শেয়ার করে যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার ক্রেডেনশিয়াল হচ্ছে এগুলো, হোয়াট ইউ থিঙ্ক, ক্যান আই অ্যাপ্লাই হিয়ার অর নট। অধিকাংশ ক্ষেত্রে তারা খুবই চমৎকার রিপ্লাই দিয়ে থাকে, খুবই ডিটেল বলা থাকে। সো এই খুবই সিম্পল একটা কাজ, কিন্তু এটা করে নেওয়া উচিত, কারণ আমরা চাই না আমাদের সময় এবং টাকা নষ্ট হোক কোনো এমন ইউনিভার্সিটির কারণে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে খুব একটা আগ্রহী না। The US really, I think, more than most other countries in the developed world, actually welcomes international students. As you can see, we are outside here. This is March. Today is what, March 20th? And because we are in the southern part of the country, it's pretty comfortable now. It's a little chilly, but it's pretty. It's warmed up nicely and it's not really cold. আর তখন ইউনিভার্সিটি অফ কানেডিকাটের পিএইচডি স্টুডেন্ট সাইদ ভাই এই জাতীয় ছবি টবি পোস্ট করে বলছেন যে আজকে বোধহয় ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না বা যেতে পারবো না, তবে স্নোফলটা বোধহয় ভালোই ভোগাবে। ওয়েদার ইম্পর্টেন্ট একটা ইস্যু, বাট তেমন বড় কোনো ইম্পর্টেন্ট ইস্যুও না। যেখানে আপনি ফান্ডিং পাবেন সেখানে আপনার থাকার কোনো প্রবলেম হবে না, এতটুকু গ্যারান্টি দেওয়া যায়। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে অমুক জায়গায় অনেক ঠান্ডা, অমুক জায়গায় অনেক গরম, অতএব ওই ঠান্ডা জায়গাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কি না। সত্যি কথা হচ্ছে আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এখানে বাসাতে কন্ট্রোলড টেম্পারেচার, গাড়িতে কন্ট্রোল টেম্পারেচার, জাস্ট বাসা থেকে বের হয়ে গাড়িতে ঢুকবেন, গাড়ি থেকে বের হয়ে বাসাতে ঢুকবেন। আর সিজনাল চেঞ্জ তো আছেই। আমেরিকার যেসব সাউদার্ন স্টেটস আছে যেমন মিসিসিপি, লুইজিয়ানা, আরকানসা, ফ্লোরিডা, এসব জায়গার টেম্পারেচার বলতে গেলে মোটামুটি বাংলাদেশের মতোই। স্নোফল হয় না সেখানে, খুব একটা ঠান্ডা পড়ে না, অনেকটা বাংলাদেশের মতোই। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লিভিং কস্ট। শুধু ফান্ডিং দেখেই যে আপনি কোথাও অ্যাপ্লাই করে ফেলবেন তাই না। আপনি হয়তো দেখলেন যে সেই ইউনিভার্সিটিতে ফান্ডিং হচ্ছে বছরে $33,000, আবার আরেক জায়গায় দেখলেন সেখানে ফান্ডিং হচ্ছে বছরে $15,000। তো আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানেই অ্যাপ্লাই করে ফেলি যেখানে $33,000। কিন্তু এগুলোর মধ্যে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। যেমন যেখানে ফান্ডিং $33,000 সেখানে হয়তো বা আপনার লিভিং কস্টও অনেক বেশি, যেখানে $15,000 সেখানে লিভিং কস্ট হয়তো অনেক কম। এবং দেখা যাবে $15,000 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনি যতটুকু সেভ করতে পারবেন, $33,000 ফান্ডিংয়ে অ্যাপ্লাই করেও আপনি হয়তো বা ততটুকু সেভ করতে পারবেন না। আর আরও কিছু ব্যাপার আছে এই $33,000 ফান্ডিংয়ের পেছনে। হয়তোবা সেখানে তাকে এই $33,000 মধ্যে তার টিউশন ফিটাও ইনক্লুডেড, আর যেখানে 15,000 বলা হচ্ছে সেখানে হয়তোবা তার টিউশন ফি সবগুলো মাফ হওয়ার পরেই তাকে 15,000 দেওয়া হবে। তাই শুধুমাত্র ফান্ডিং দেখে কোথাও অ্যাপ্লাই করা উচিত না, এগুলোর মধ্যে অন্য কি কি ব্যাপার স্যাপার আছে সেগুলো একটু দেখে নেওয়া উচিত। কয়টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা সাজেস্ট করি যে আপনি 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করুন, তার মধ্যে 3টা রাখবেন মিড র্যাঙ্কের, যেখানে আমাদের সম্ভাবনা খুব ভালো, একটা রাখবেন একদম শিওর শট, আর আপনি চাইলে একটা বা দুটো ইউনিভার্সিটি এমন রাখতে পারেন যেগুলো একটু হাই র্যাঙ্কড। To be considered for an assistantship, another very important factor is to apply early. আপনি সেপ্টেম্বরের সেশন ধরতে চান, সেপ্টেম্বরের সেশন ধরতে হলে আপনাকে আগের বছর নভেম্বর থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন আপনি। অনেক ইউনিভার্সিটিতে ডেডলাইন এপ্রিল মে পর্যন্ত থাকে সে বছরের, একটু আগে অ্যাপ্লাই করাই সুবিধা। এই জন্য আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তখন আপনি এটাও দেখে নেবেন যে আমি যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি এখানে এখনও ডেডলাইন আছে কি না। ডেডলাইন দেখে আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি সাজাবেন, কবের মধ্যে আপনাকে জিআরই দিতে হবে, টোফেল দিতে হবে, আপনার স্কোরগুলো সেখানে পৌঁছাতে হবে, আপনি আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজ ওখানে পাঠিয়ে দিতে পারবেন, আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজ তত তারিখের মধ্যে সেখানে পৌঁছাবে কিনা সেগুলো মেনটেন করে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন আপনি যদি ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেন যে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, ওই ইউনিভার্সিটির যদি ফেব্রুয়ারিতে ডেডলাইনই না থাকে তাহলে তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার
সেই ইউনিভার্সিটির চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। ধরে নিলাম কোন একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন ডেডলাইন হচ্ছে মার্চে, আপনি যদি ফান্ড পেতে চান তাহলে হয়তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফেব্রুয়ারিতে, এটা ওদের উল্লেখ করা থাকে। বাট তারপরে অনেক সময় আপনি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করার পরেও অ্যাডমিশন পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে। তার কারণ হতে পারে এই রোলিং বেসিস অ্যাডমিশন প্রসেস। অধিকাংশ ক্ষেত্রে এই ফান্ডগুলো দেওয়া হয় প্রফেসরের ফান্ডিং এর উপর ডিপেন্ড করে। সো একটা প্রফেসর যখন কোনো স্টুডেন্ট চান, উনি যখন ডেডলাইনের আগে কিছু অ্যাপ্লিকেন্ট পেয়ে যান যারা কিনা কোয়ালিফাইড তার ল্যাবে কাজ করার জন্য, আহ, তারা তখন আরও এক্সট্রা 2-3 মাস অপেক্ষা করতে চান না। তারা তখন ওই স্টুডেন্টকে কনফার্ম করে দেন তাদের ল্যাবে নিয়ে আসার জন্য। আমার পরিচিত অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে বন্ধু বান্ধবের জন্য, যে তাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে ডেডলাইনের অনেক আগে। যেমন মার্চে অ্যাডমিশন ডেডলাইন ছিল, বাট ফেব্রুয়ারিতে তারা জেনে গেছে যে ওই ইউনিভার্সিটিতে তাদের ফুল ফান্ড অ্যাডমিশন হয়ে গেছে। এটা কারণ শুধুমাত্র রোলিং বেসিস। তো এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন জিআরই, টোফেল, আপনার সিজিপিএ, ট্রান্সক্রিপ্ট, এই জাতীয় অ্যাপ্লিকেশনস ম্যাটেরিয়ালস এগুলো তৈরি করে রাখবেন অ্যাডমিশন ডেডলাইনের অনেক আগে, এবং সম্ভব হলে আগে পাঠিয়ে দিন। এমন কোনো কারণ নাই যে আপনি আগে পাঠিয়ে থাকলে পরে আপনার অ্যাপ্লিকেশন খুঁজে পেতে কষ্ট হবে, এই জাতীয় কোনো ব্যাপার স্যাপার নেই। বরঞ্চ আপনি আগে যদি আপনার ডকুমেন্ট সব পাঠিয়ে দেন তাহলে আপনার সম্ভাবনা অনেক বেশি যে আপনি যদি কোয়ালিফাইড, মানে কোয়ালিফিকেশন থাকে আপনার সব কিছুর জন্য, আপনার অ্যাডমিশন হয়ে যাবে অনেক আগে। আমেরিকার ইউনিভার্সিটি প্রচুর, আপনি প্রচুর ওয়েবসাইট ঘুরবেন, এবং এই প্রচুর ওয়েবসাইটের ট্র্যাক আপনি যদি রাখতে চান তাহলে আপনাকে একটু সিস্টেমেটিক্যালি আগাতে হবে। আপনি একটা লিস্ট বানিয়ে নিতে পারেন এরকম, যেখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে, যেমন র্যাঙ্কিং, ডেডলাইন, অ্যাপ্লিকেশন ফি, কি কি দিতে হবে, সেগুলো সবগুলো আপনি নিয়ে একটা লিস্টের মতো বানাতে পারেন। আশা করি ইউনিভার্সিটি সিলেকশন প্রসিডিউর নিয়ে আপনাদের আর তেমন কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা থাকেও তাহলে আমাদের নেক্সট অফ ইউএস এর পেজে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।